পিঠে উঠেছিল শেখ হাসিনা। সেখান থেকে কিভাবে নামতে হবে জানা ছিল না। যেহেতু নামার তরিকা জানা নেই, তাই বাঘের পিঠেই সোয়ার হয়ে দেশ শাসন করতে চেয়েছিলেন। ২৪-এর শুরুতে হাসিনার খুব শখ হলো বাঘের লেজ দিয়ে কান চুলকে নেয়। পিটার হাসকে রীতিমতো পরিহাসের পাত্র বানিয়ে ছাড়লেন তিনি। মহাপরাক্রমশালী শেখ হাসিনা নিজের মনের মতো একটি চিত্রনাট্য লেখা শুরু করলেন। এবার শুরুটা করলেন বয়োবৃদ্ধ এক প্রফেসর মোহাম্মদ ইউনুসকে দিয়ে। শ্রম আদালতের রায়ে ৬ মাসের দণ্ড হলো তার। বিশ্বব্যাপী আলোচনা সমালোচনার ঝড় উস্কে দিয়ে ৭ তারিখেই শেষ করলেন নির্বাচন। ততদিনে স্বৈরাচারী শাসনে আমরাও অভ্যস্ত হয়ে গিয়েছি। গগনচুম্বী দুর্নীতি, অর্থপাচার, দেশের বৈদেশিক রিজার্ভের ক্রম অবনমন, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি সত্ত্বেও কোনো এক অজানা কারণে মানুষ ছিল শান্ত। যেন আওয়ামী লীগ সরকারের ভুয়া নির্বাচন আর চিরকাল ক্ষমতা ধরে রাখাটাই স্বাভাবিক। যেন জনতা শেখ হাসিনার শাসনকে তাদের উপরে নেমে আসা আসমানি গজব হিসেবে নীরবে মেনে নিয়েছে। শেখ হাসিনা যেভাবে লিখেছে জনগণও সেভাবেই গিলেছে। কিন্তু না, কিভাবে যেন কলম খসে পড়ল শেখ হাসিনার হাত থেকে। চিত্রনাট্য লিখতে শুরু করল অন্য কেউ। প্রিয় দর্শক, ২০২৪-এর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা। এই বছরটি ছিল বাংলাদেশ ও বিপ্লবী ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। দ্য ইকোনমিস্টের চোখে কান্ট্রি অফ দ্য ইয়ার। আজকের ভিডিওতে আমরা সেই স্মৃতি রোমান্থন করব। জুলাই থেকে ৫ মাস দূরে দাঁড়িয়ে দেখব গণ অভ্যুত্থানের সেই দিনগুলো। তার আগে অনুরোধ করব, চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও কন্টেন্ট তৈরি করতে উদ্বুদ্ধ করবেন। থ্যাংক ইউ। চতুর্থবারের মতন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আসনে। বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ পদধারী শেখ হাসিনা কেন যেন তবু শান্তি পাচ্ছিল না। দেশে তো বৈদেশিক প্রভুর সমর্থন এবং কতগুলো লাঠিয়ালের জোরে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, কিন্তু দেশের গণ্ডির বাইরে কেউ যেন তাকে গোনাই ধরছে না। এদিকে ক্ষমতাহীন নোবেলজয়ী এক প্রফেসরকে টেনে নিচ্ছে বুকে। এ সময় শেখ হাসিনার মনে বদ্ধ ধারণা জন্মালো যে আমেরিকা তাকে সরিয়ে ইউনুসকে ক্ষমতায় বসাতে চায়। তাই হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে মামলা দিয়েই ক্ষান্ত হয়নি। পদ্মা নদীতে চুবিয়ে মারার কথাও প্রকাশ্য গণমাধ্যমের সামনে বলতে পেরেছিলেন। যিনি আমাদের একটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। কিন্তু তা যেহেতু করতে পারবেন না, তাই আদালত নামের নাট্য মঞ্চস্থ করার মাধ্যমে ইউনুসকে শ্রম আইনে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ড দিয়ে মনের ঝাঁঝ মেটালেন। কিন্তু কে জানত, যেই ব্যক্তির কাছে শেখ হাসিনা ক্ষমতা হারাবার ভয় করেছিল সেই তার স্থলাভিষিক্ত হবেন। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। প্রবাদের কি কাকতালীয় বাস্তবায়ন। 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। চতুর্থবারের মতন সরকার গঠনের পর বহির্বিশ্বে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। এরপর থেকেই সরকারি ছত্রছায়ায় বেড়ে ওঠা দুর্নীতির রাঘব বোয়ালগুলো ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে। ৩১শে মার্চ ২০২৪ সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির ফিরিস্তি দিয়ে ইত্তেফাক রিপোর্ট করে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। ২ এপ্রিল কালের কণ্ঠ রিপোর্ট করে বনের জমিতে বেনজিরের রিসর্ট। উল্লেখ্য, ইতিপূর্বে ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির দায়ে বেনজির সহ ৮ র্যাব কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ২১শে মে সাবেক সেনাপ্রধান শেখ হাসিনার একনিষ্ঠ লাঠিয়াল জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইতিপূর্বেই এই সেনাপ্রধানকে নিয়ে আল জাজিরা রিপোর্ট করেছিল অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান।
সেই রিপোর্টে তারা দেখিয়েছিল সেনাবাহিনীর প্রধানের মতো রাষ্ট্রপদে আসীন থেকে জেনারেল আজিজ ও তার সন্ত্রাসী ভাইয়েরা কিভাবে শেখ হাসিনার লাঠিয়ালে পরিণত হয়েছিল। বিনিময়ে শেখ হাসিনা দিয়েছিল অবাধ দুর্নীতির সুযোগ। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শেখ হাসিনার লাঠিয়ালদের কুকীর্তি বহির্বিশ্বে শেখ হাসিনাকে কোণঠাসা করে ফেলে। শেখ হাসিনার দুঃশাসনের কুৎসিত মুখ বিশ্ববাসীর সম্মুখে উন্মোচিত হয়ে যায়। অবাধ দুর্নীতি জনতার জন্য যে আর্থিক দুর্ভোগ ডেকে এনেছে একে একে সাধারণের নিকট তা পরিষ্কার হতে থাকে। এরপর আসে ঈদুল আজহা, আওয়ামী লীগ জামানার শেষ কুরবানি ঈদ। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই পর্যায়ে দেশ কাঁপায় এক সুদর্শন ছাগল। ইফাত নামের এক তরুণের 12 লক্ষ টাকায় কেনা ছাগল। এই টাকার উৎস খুঁজতে গিয়ে গুপ্তধনের মতো বেরিয়ে আসে কর কর্মকর্তা মতিউরের অজস্র সম্পদের হিসাব। ঢাকা, গাজীপুর, নরসিংদী সহ অন্তত 6 জেলায় শত শত কোটি টাকার স্থাবর সম্পত্তির খোঁজ মিলেছে ছাগলকাণ্ডের সমালোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবার। এর মধ্য দিয়ে দেশের প্রতিটা সেক্টরে যে পচন ছড়িয়ে গেছে তারই দুর্গন্ধ বেরিয়ে আসতে থাকে। সিন্ডিকেটের কারণে কি করে 2 লক্ষ টাকার ছাগল 12 লক্ষ টাকা হয়ে যায় তারই জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে অবতীর্ণ হয় সাদিক অ্যাগ্রো। জনতা বুঝে নেয় মুরগির ডিম কি করে সোনার ডিম হয়ে যায়। বঙ্গদেশে জন্মাবার দুর্ভাগ্যকে উপহাস করে হাস্য রসাত্মক পোস্ট, ভিডিও আর মিমসে সয়লাভ হয়ে যায় সোশ্যাল মিডিয়া। নীরবে নিভৃতে রণক্ষেত্র কিন্তু প্রস্তুত হয়ে গেছে। ঠিক একই সময়ে বেরিয়ে আসে রাষ্ট্রের মদদে বিসিএস এর মতন মর্যাদার পরীক্ষার প্রশ্নপত্র বেচা কেনার গুরুতর দুর্নীতির খবর। নীরবে নিভৃতে রণক্ষেত্র কিন্তু প্রস্তুত হয়ে গেছে। 5 জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ 2018 সালের 4 অক্টোবর কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোটা বিলোপ করে সরকারের জারিকৃত পরিপত্রকে অবৈধ বলে ঘোষণা করে। এরই মধ্য দিয়ে জুলাই ঝড়ের পূর্বাভাস পশ্চিম আকাশে ঘনীভূত হতে লাগল। সূচনা হলো কোটা সংস্কার আন্দোলনে। কিন্তু হঠাৎ কেন হাইকোর্ট এই রায় দিল? এটা কি সব প্রণোদিত হয়ে নাকি সরকারের নির্দেশে? উত্তরটা পাওয়া যায় 21শে জুন প্রধানমন্ত্রীর ভারত সফর ও সেখানে হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর দিকে চোখ রাখলে। উল্লেখ্য 10 জুন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন। আবার 10 দিনের মাথায় কেন তার ভারত সফরের প্রয়োজন পড়েছিল? উত্তরটা খুবই সহজ। 21 তারিখের এই সফরে শেখ হাসিনা ভারতের সাথে প্রতিরক্ষা ও ট্রানজিট চুক্তি করে, যাতে ভারতের দেয়া $500 মিলিয়ন প্রতিরক্ষা ঋণে ভারত কর্তৃক প্রস্তুতকৃত মানহীন অস্ত্র ক্রয়, তিস্তার পানি চুক্তির পরিবর্তে তিস্তা প্রকল্পে ভারতকে সুযোগ দানের মধ্য দিয়ে বাংলাদেশে চীনের প্রভাব কমানোর ভারতীয় পরিকল্পনা বাস্তবায়ন এবং বাংলাদেশের ভিতর দিয়ে আসিয়ানভুক্ত দেশগুলোই বাণিজ্য করার জন্য মংলা বন্দরকে রেল সংযোগ দ্বারা যুক্ত করার ভারতীয় প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে রেল ট্রানজিট চুক্তি করা হয়। আসলে পুরোটাই ছিল পূর্ব পরিকল্পিত। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগদানের কিছুকাল আগেই ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বাংলাদেশ সফর করেছিল এবং সেখানেই প্রধানমন্ত্রীর ভারত সফর এবং সেই সফরে কি কি চুক্তি হবে তা মোটামুটি চূড়ান্তই ছিল। আর তার প্রমাণ পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সংবাদ সম্মেলন। সেখানে তিনি বলেন যে ভারত তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায়, কিন্তু পুরোটা ডিসক্লোজ করে না। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। এতেই বোঝা যায় কোয়াত্রার বাংলাদেশ সফরেই সব কিছু চূড়ান্ত হয়ে যায় এবং রেল ট্রানজিট দেয়াতে যে জন অসন্তোষ ও সমালোচনার ঝড় বইবে তা বন্ধ করতে ও জনদৃষ্টি অন্য ইস্যুতে সরিয়ে দিতেই হাইকোর্টকে দিয়ে পরিপত্র বাতিলের এই নাটক সাজানো হয়েছিল বলে অনুমান করা যায়। কিন্তু এত ভারতীয় স্বার্থ সুরক্ষার চুক্তির ভিতরে বাংলাদেশের কোনো স্বার্থ সংশ্লিষ্ট চুক্তি কি হয়েছিল বইকি। ইতিমধ্যেই বহির্বিশ্বে কোণঠাসা হয়ে পড়া এবং এক নায়ক হিসেবে পরিচিতি পাওয়া শেখ হাসিনা ও আওয়ামী লীগ খুব করে শক্তিশালী বন্ধুর আনুকূল্য চাচ্ছিল। যেহেতু পশ্চিমা দেশগুলো তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সে তার ক্ষমতা সুরক্ষিত করতে আরও বেশি করে ভারতের দিকেই ঝুঁকে পড়তে লাগলো। আর তারই মাসুল হিসেবে এত চুক্তি।
এমন দেশের স্বার্থবিরোধী চুক্তির থেকে যেন জনতার দৃষ্টি অন্যদিকে ফেরানো যায় তারই পরিকল্পনা হিসেবে আদালতের রায়ের এই নাটকের অবতারণা করা হয়। নয়তো বিসিএসে আওয়ামী ক্যাডার ঢুকানোর জন্য কোটার কোনো দরকার ছিল না। ছাত্রলীগের পদপদবি আর মন্ত্রী এমপির সুপারিশ হলেই হতো, যার প্রমাণ গণভবন থেকে পাওয়া সুপারিশনামা। কিন্তু হায়, নিজের পাতা ফাঁদে নিজেই যে পতিত হবে এই চিন্তা ধূর্ত শেয়াল কখনোই করেনি। কোটা নিয়ে সরকারের টালবাহানা চলতেই থাকে। 14 জুলাই শেখ হাসিনা যখন সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন, যা কোটা আন্দোলনে নতুন মাত্রা যোগ করে এবং রাতারাতি কোটা আন্দোলন সারা দেশে ছড়িয়ে যায়। প্রধানমন্ত্রীর উপহাসের প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রকম্পিত হতে থাকে একটি স্লোগানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপগুলোই যেই ভিডিও মুহুর্মুহু পোস্ট হতে থাকে। এবার হল ছেড়ে স্লোগান দিতে দিতে বেরিয়ে পড়ে ছাত্ররা। মধ্যরাতে হাজার হাজার শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে একত্রিত হতে শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ থেকে এই ভিডিও ছড়িয়ে যায় পাবলিকিয়ান গ্রুপগুলোয়। আন্দোলন দানা বাঁধে অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতেও। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে ছাত্রলীগ। ছাড় দেয়া হয় না নারী শিক্ষার্থীদেরও। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়া সেই সব ছবি নিন্দার ঝড় তোলে সারা দেশে। আন্দোলন এবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যোগ দেয় স্কুল কলেজের শিক্ষার্থীরাও। জুলাই রংপুরে আন্দোলনকারীদের উপর পুলিশ গুলি চালায়। নিহত হয় আবু সাইদ সহ আরও একজন। আন্দোলন ছড়িয়ে পড়ে দাবানলের মতো। 16 তারিখ রাত থেকে 17 তারিখ সকাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয়। একে একে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও তা অনুসরণ করতে থাকে। আন্দোলন দমাতে ওই দিনই বিশ্ববিদ্যালয়ের তাবেদার প্রশাসন বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ ঘোষণা করে। সাথে সাথে বন্ধ করে দেয়া হয় মোবাইল নেটওয়ার্ক। সাময়িক হয়তো কিছুটা ক্ষতি হতে পারে বা সাময়িক কিছুটা কষ্ট হতে পারে, কিন্তু আপনারা সকলে ধৈর্যের সাথে সরকারকে সহযোগিতা করবেন। 18 জুলাই শহীদ হয় মুগ্ধ। রক্ত দিয়ে আন্দোলন জাগিয়ে রাখে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি ঢাকার মধ্যবিত্ত শ্রেণীকেও আন্দোলনে টেনে আনে। দেশে যখন দম বন্ধ অবস্থা, সেই একদিনেই গুলিবিদ্ধ অন্তত 1200 আন্দোলনকারীকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। মর্গে জায়গা ছিল না লাশ রাখার, ইমার্জেন্সিতে ছিল না পা ফেলার জায়গা। কারফিউর মধ্যেই রক্তের প্রয়োজনে সারা রাত চলে ছোটাছুটি। আন্দোলনের শরিক হন সাংবাদিক, সাবেক সেনা সদস্য থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলনের তোপে 21 জুলাই সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বাতিল করে এবং 93% মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেয়। কিন্তু ততদিনে 6 শতাধিক মানুষকে হত্যা করে খুনি হাসিনার প্রশাসন, যার ফলে আন্দোলন আর কোটা সংস্কারে থেমে থাকেনি। ছাত্রদের উপর শেখ হাসিনার নৃশংসতা সেই আগুনকে দাবানলে রূপান্তরিত করে। জনমনে তখন শেখ হাসিনা হটাও চেতনা শক্তভাবে স্থান করে নিয়েছে। আন্দোলন দমাতে সরকারের নেয়া সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। 5ই আগস্ট গণভবন অভিমুখে জনস্রোত অগ্রসর হতে থাকলে প্রাণ ভয়ে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। পিছনে রেখে যায় 2 সহস্রাধিক শহীদ এবং 30,000 আহত এবং পঙ্গু মানুষ। এত রক্ত ও ত্যাগের বিনিময়ে স্বৈরাচার তো পালালো, কিন্তু স্বৈরাচারী কাঠামো ও দেশের মাটিতে স্বৈরাচারের দোসরদের থেকে কি করে মুক্তি মিলবে? দেশ থেকে স্বৈরাচারের গোড়াকে সমূলে উৎপাটন করতে এবং সবার আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। কিন্তু পতিত সরকার ও তার বিদেশি প্রভু অভ্যুত্থানকে নস্যাৎ করে দিতে উঠে পড়ে লাগে। 12ই আগস্ট সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ তুলে ও তার বিচার চাওয়ার অভিযোগে শাহবাগ অবরোধ করে সনাতনী জাগরণ মঞ্চ।
তাদের ৮ দফা না মানা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়। পরীক্ষার উপর অগ্নি পরীক্ষা হয়ে আসে ফেনী ও কুমিল্লার বন্যা। টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ তহবিলে মানুষ লাইন ধরে দান করতে থাকে। পুরো দেশ এক হয়ে বন্যা পীড়িতদের পাশে দাঁড়ায়। বন্যা মোকাবেলার পর শুরু হয় সাম্রাজ্যবাদী প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র। তারা এবার হারানো আধিপত্য ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে। হিন্দু অধিকার আদায়ের নামে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলে গদি মিডিয়ার নির্লজ্জ মিথ্যাচার। দিল্লির ক্রমাগত প্রচেষ্টা সত্ত্বেও বাংলাদেশের তরুণ প্রজন্ম অনড়। সহস্র তরুণ প্রাণের দামে পাওয়া দেশ গঠনের এই সোনালী সুযোগ কোনোভাবেই হাতছাড়া করার চেয়ে তাদের কাছে মৃত্যুই শ্রেয়। যারা অভ্যুত্থানকে নিজেদের পকেটে ভরতে চায়, যারা আবারও স্বার্থবাদী রাজনীতি চালু করে পুরনো গোষ্ঠীতন্ত্র কায়েম করে এদেশের মানুষের স্বাধীনতা ও সমৃদ্ধি হরণ করতে চায়, তারা জেনে রাখুক এই তারুণ্যের সবচেয়ে জনপ্রিয় স্লোগান পাত্রিয়া ও মুয়ের্তে, স্বদেশ নয়তো মৃত্যু।